বাংলা ছবির মুখে তখন কথা ফোটেনি, শব্দযন্ত্র তখনও ছায়াছবির গণ্ডির বাইরে। ছায়াচিত্রের নির্বাক যুগের কথা, সে যুগের ইতিহাসে স্মরণীয় শিল্পী তালিকায় সতু রায় একটি উল্লেখযোগ্য নাম। নির্বাক যুগের চিত্রনায়ক সতু রায় এখন বয়সের অঙ্কে 7 কোঠায় পা দিয়েছেন, কিন্তু তার সাধনায় তার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাননি তিনি। উত্তরাধিকার সূত্রে তার নাট্যানুরাগ বর্তেছে তার পুত্রের মধ্যেও। আপন প্রতিভায় এবং অনুশীলনে রসিক সমাজে সতু রায়ের পুত্র যথেষ্ট জনপ্রিয়তা এবং স্বীকৃতির সুযোগ্য অধিকারী হয়েছিলেন বাংলা চলচ্চিত্র এবং পেশাদার থিয়েটার জগতে। বঙ্গদেশের অগণিত দর্শকের কাছে তিনি পরিচিত জহর রায় নামে। আজকের ভিডিওতে আপনাদের বলবো অভিনেতা জহর রায়ের জীবনের অজানা কাহিনী। পুরো নাম তার জহরলাল রায়। 1920 সালের 10ই অক্টোবর তার জন্ম। পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিএ পড়তে পড়তে পড়া ছেড়ে দেন। পটুয়াটোলা লেনের অমিয় নিবাসের অজস্র পুস্তক শোভিত 3 তলার একটি আলোকিত ঘরে তার সঙ্গে কথোপকথনে উঠে আসে নানা জানা অজানা কাহিনী। তাকে প্রশ্ন করা হয় কিভাবে অভিনয় জগতে এলেন। হেসে উত্তর দেন, না তার মধ্যে আরও অনেক কিছু ঘটে গেছে। জিজ্ঞাসা করলাম কি রকম ঘটনা ঘটল। অপর পক্ষ থেকে উত্তর আসে, অনেক রকম কাজ আমি করেছি। ওষুধের দোকানের প্রচারকের কাজ, ব্যবসা, পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রুফ দেখার চাকরি, সাহিত্যিক চিত্র পরিচালক নব্যেন্দু ঘোষের সঙ্গে সহকারী হিসাবে কাজ। নানা বৈচিত্র্যের মধ্য দিয়ে তৈরি হয়েছে আমার জীবনের পথ। তার জীবন ইতিহাসের প্রথম পর্বে নিত্য নতুন অধ্যায়ের সংযোজন, তাই তার অভিনয়ের গতানুগতিকতা তা থেকেই মুক্ত নতুনত্বের স্পর্শবাহী। কৌতুক শিল্পী হিসেবে বিপুল প্রসিদ্ধির অধিকারী জহর রায় একদা ছায়াচিত্রে গম্ভীর চরিত্রে অবতীর্ণ হতেন। তা কজনের স্মরণে আছে জানি না। পাটনা থেকে তার কলকাতায় আসার নেপথ্যেও আত্মগোপন করে আছে এক বিচিত্র কাহিনী। 7 দিনের জন্য বেড়াতে আসার নাম করে চলে এলেন কলকাতায়। তারপর চেকে বসলেন। নিজের চেষ্টায় অভিনয়ের সুযোগ অর্জন করলেন। তার বর্ণাঢ্য নটজীবনের সূচনা করলেন। অর্ধেন্দু মুখোপাধ্যায়ের পূর্বরাগ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান জহর রায়। সেই বছরই সুযোগ পেলেন বিমল রায়ের অঞ্জনগড় ছবিতে। পাটনার ডক্টর অজিত সেনের মধ্যস্থতায় বিমল রায়ের সঙ্গে যোগাযোগ স্থাপিত হল জহর রায়ের। ডক্টর সেন বিমল রায়ের আত্মীয়। জিজ্ঞাসা করলাম, কমিক চরিত্রে আপনি প্রথম কোন ছবিতে অবতীর্ণ হন? জানা গেল সুনীল মজুমদারের সাহারা। চিত্রলোকের সঙ্গে জহর রায় নিজেকে যুক্ত করেছিলেন 1945 সাল থেকে। তারপর থেকে আজীবন তিনি চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। প্রথম 20 বছরে 150 খানার মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। দর্শক সমাজে একটি বিশেষ প্রীতির আসন আয়ত্তে এনেছিলেন জহর রায়। শুধু রূপালী পর্দায় নয়, পাদপ্রদীপের সামনেও তিনি দাঁড়িয়েছেন। 1954 সালে দূরভাষিনী নাটককে কেন্দ্র করে রংমহলে যোগ দিয়েছিলেন জহর রায়। সে যোগসূত্র শেষ পর্যন্ত অটুট ছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে রংমহলের কর্তৃপক্ষ শিল্পীদের সঙ্গে নাট্য পরিচালনাকে কেন্দ্র করে যে মতভেদ তাদের দেখা দেয়, সেই সমস্যায় হস্তক্ষেপ করেন পশ্চিমবঙ্গের স্বর্গত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। সেই থেকে রংমহল নাট্যশালাতে যুক্ত ছিলেন জহর রায়। কথা প্রসঙ্গে তিনি বলেন, অবশ্য বহু আগেই মঞ্চে আমি অভিনয় করেছি, স্থায়ীভাবে দূরভাষিনী প্রথম। বাংলা রঙ্গমঞ্চে নবযুগের প্রণেতা নটগুরু শিশির কুমার ভাদুরীর সঙ্গেও কয়েকটি নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে জহর রায়ের। প্রশ্ন করা হয় যে কোন নাটকে আপনি শিশিরবাবুর সঙ্গে অভিনয় করেছেন? শিল্পী উত্তর দেন, আলমগীরে রামসিংহ, প্রফুল্লতে কাঙালি, চন্দ্রগুপ্ত নাটকে বাচাল, চিরকুমার সভায় দারুকেশ্বর। এই সমস্ত নাটকে শিশির ভাদুরীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা ছিল জহর রায়ের। বঙ্গদেশের চার্লি চ্যাপলিন হয়ে উঠেছিলেন জহর রায়। চ্যাপলিনের একটা ছবি 8 থেকে 10 বার করে দেখেছেন তিনি। দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কমেডিয়ানের প্রতিটি ভঙ্গি, প্রতিটি মুভমেন্ট গুলে খেয়েছিলেন জহর রায়। 1958 সালে মুক্তি পায় ভানু পেল লটারি। এই সিনেমারই একটি গানে লিপ দেন জহর রায়, ব্রহ্মা যখন দাড়িপাল্লায়। অদ্ভুত লিরিক, যেন জহর রায়কে মাথায় রেখেই গৌরীপ্রসন্ন মজুমদার গানটি লেখেন। দুরন্ত চিত্রায়ন বাংলার চার্লির। সুর দেন নচিকেতা ঘোষ, গেয়েছিলেন শ্যামল মিত্র। অসামান্য অভিনয় দিয়ে গানের কথায় আরও হাস্যরস ঢেলে দেন জহর রায়। যোগ্য সঙ্গত দেয় শ্যামল মিত্রের গায়কী। বাংলার চার্লির প্রথম সিনেমায় সুযোগ পাওয়া দ্য গ্রেট ডিক্টেটরের দৌলতেই। দেশ স্বাধীনতার বছর। পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ের পূর্বরাগ সিনেমাটি প্রস্তুত হচ্ছিল।
শটান তার কাছে হাজির হলেন জহর রায়। অডিশনে জহর রায় চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটরের পাঠ করলেন, আর তাতেই পেয়ে গেলেন সুযোগ। কলকাতায় গুপিগাইন বাঘাবাইন মুক্তির সময় একটা মজার ঘটনা ঘটে। হলে এই বই দেখতে ঢুকেছিলেন গৌতম বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র। সে তখন অনেকটাই ছোট। সিনেমা দেখে বেরোলে ভানুবাবু তাকে সবার সামনেই জিজ্ঞাসা করলেন, কিরে কাকে সবচেয়ে ভালো দেখলি? সবার সামনেই গৌতম বন্দ্যোপাধ্যায়ের উত্তর, জহর কাকাই বেস্ট, সবচেয়ে ভালো। পাশে দাঁড়িয়ে তখন অনুপ কুমার এবং রবি ঘোষেরা। ওর মুখ চাওয়াচাই করছেন। এই ঘটনাটা একসময় জানিয়েছিলেন গৌতম বন্দ্যোপাধ্যায়। সুচিত্রা সেন জহর রায়কে ডাকতেন কখনো ভাইয়া, কখনো চার্লি চ্যাপলিন বলে। তিনি পাবনার মেয়ে, খাস বাঙাল, মাঝে মধ্যে শুটকি খাওয়ার স্বাদ হতো। জহর রায়ের স্ত্রী কমলা দেবীও চট্টগ্রামের মানুষ। তার রান্নার হাতটি ছিল খাসা। মাঝে মধ্যেই স্বামীর আবদারে শুটকি মাছ রান্না করতেন। সেই শুটকি মাছই খাওয়াতে হতো স্বামীর প্রিয় বান্ধবী সুচিত্রা সেনকে। কমলা দেবী শুটকি মাছ রান্না করে নিয়ে যেতেন সুচিত্রা সেনের বাড়িতে। মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে জহর রায়েরও বাঙাল যোগ, দুজনেই বরিশালের। জহর রায় মাধবীকে বলতেন চেলা, আর মাধবী দেবী বলতেন গুরু। প্রতি বিজয়া দশমীতে পোস্ট কার্ড পাঠাতেন, আশীর্বাদ, যতদিন বেঁচে ছিলেন। নিহারঞ্জন গুপ্তের উল্কা, সুবর্ণগোলক, আমি মন্ত্রী হলাম, এই সমস্ত নাটকে দিনের পর দিন অসাধারণ দক্ষতায় অভিনয় করেছেন জহর রায়। যাত্রাতেও যোগ দিয়েছিলেন 70 দশকের একদম প্রথমে। শ্রীমা নাট্য কোম্পানিতে সুবর্ণগোলক যাত্রাপালায় অভিনয় করেছিলেন জহর রায়। পটুয়াটোলা লেনের অমিয় নিবাসের অন্য একটা মাহাত্ম্য ছিল, সেটা শুধু জহর রায়ের অফিস নয়, তার লাইব্রেরিও। 12টা আলমারিতে তার ছিল ঠাসা বইয়ের সম্ভার। মারি সিটনের আইজেনস্টাইন, হ্যারোল্ড ডাউন্সের থিয়েটার অ্যান্ড স্টেজ, জর্জ হেনরি লুইসের অন অ্যাক্টার্স অ্যান্ড দ্য আর্ট অফ অ্যাক্টিং, শেক্সপিয়ারের বিভিন্ন সংস্করণ, চ্যাপলিন, স্তানিস্লাভস্কি, মাই লাইফ ইন আর্ট, অ্যারোল ফ্লিনের মাই উইকেড ওয়েজ, জন অসবর্নের ইনঅ্যাডমিসিবল এভিডেন্স, হোমার, ভার্জিল, পাস্কাল, চসার, দান্তে, প্লুটার্ক, ডারউইনের দ্য ভয়েস অব দ্য বিউগল, সমারসেট মমের গ্রেটেস্ট শর্ট স্টোরিজ, কি নেই। আর এত বাংলা বই। চোখ ছানাভরা হওয়ার জোগাড় ছিল সেই সংগ্রহ দেখে। আলমারি ঘেরা মেঝেই বিছানা পাতা, তাতে তাকিয়ায় হেলান দিয়ে বসে বই পড়তেন জহর রায়। তাকে এই নেশাটা ধরিয়েছিলেন নটসূর্য অহিন্দ্র চৌধুরী। তারও ছিল এই একই নেশা, আর ছিল বিরাট বইয়ের সংগ্রহ। একটা সময় স্বাস্থ্যের প্রতি দারুণ নজর ছিল জহর রায়ের। বাতাসার মধ্যে পেঁপের রস ভিজিয়ে খেতেন, ছাগলের দুধ খেতেন, কিন্তু সময়ের পর লিভার আর পেরে উঠছিল না। ফিরে ফিরে আসছিল জন্ডিস। 1974 সালে যুক্তিতক্কের শুটিং, কাছাকাছি সময়েই উত্তম অভিনীত ব্রজবুলি। গোলগাল সুন্দর চেহারাটা তখন প্রায় কঙ্কালসার। সিনেমায় আর কেউ নিতে চায় না, এড়িয়ে যায় রংমহলী সম্বল। 1977 সালের 1 আগস্ট সকালে সৌমিত্র চট্টোপাধ্যায় একটা ফোন পেলেন জহর রায়ের পাড়া থেকে। মেডিকেল কলেজে জহর রায় মারা গেছেন। ভানু বন্দ্যোপাধ্যায়কে খবর দিতে পারেন? ভানু বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় চলে এলেন মেডিকেল কলেজে। তখন তারা শুধুই দুজন, আর কেউ নেই। ভানু বন্দ্যোপাধ্যায় ভীষণ ভেঙে পড়লেন প্রিয় জহরের মৃত্যু সংবাদে। আর কে ডাকবে ভেনো বলে। জহরের বাড়িতে এসে কাঁদতে কাঁদতে দরজার সামনেই বসে পড়লেন ভানু বন্দ্যোপাধ্যায়। যাদের সঙ্গে দিনরাত ওঠা বসা ছিল জহর রায়ের, কদিন পর থেকে আর কেউই খবর নিলেন না। 1977 সালের 11 আগস্ট মেডিকেল কলেজ থেকে একটা শোক মিছিল এগোচ্ছিল বিধান সরণি ধরে। বেথুন কলেজের সামনে মিছিল একটা গাড়ির মুখোমুখি। গাড়ি থেকে নামলেন সুচিত্রা সেন, ধীর পায়ে লরিতে উঠলেন। সেখানে নিথর শুয়ে এক কঙ্কালসার দেহ, যে দেহ সুগার, লিভারের অসুখ আর 3-3বার জন্ডিসে ঝাঁঝরা। রমা নীরব তার বন্ধুকে দেখে ধীর কণ্ঠে বললেন, তুমি চলে গেলে চার্লি। তারপর নিচু হয়ে ছোট্ট একটা চুম্বন এঁকে দিলেন বাংলার চার্লি চ্যাপলিনের কপালে। জহর রায়কে এই নামেই ডাক্তার রূপলি দুনিয়া। কিন্তু বাংলার চার্লির অন্তিম যাত্রায় ইন্ডাস্ট্রির লোকজনকে খুব বেশি দেখা যায়নি, হাতে গোনা কয়েকজন সতীর্থ ছাড়া। কেন এই অবজ্ঞা? দুরন্ত এক শিল্পী, তার অসামান্য শিল্পের কি এই নিয়তি? এই পরিণতি তো হওয়ার কথা ছিল না। কিন্তু দুরন্ত পণ্ডিত শৌখিন জহর রায়কে ভীষণ পছন্দ করতেন সুচিত্রা সেন। বন্ধুর কাছে বারবার রেডি উইথ চুটকিলা শুনতে চাইতেন। সেই মহানায়িকা তার সমস্ত স্টারডাম ঝেড়ে ফেলে নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন প্রাণের বন্ধুর শেষ যাত্রায় যোগ দিতে। চোখের কোল কি নিদারুণ ভিজেছিল। কেঁদেছিলেন হাউ হাউ করে। বারবার বলেছিলেন, চার্লি তুমি এভাবেই চলে গেলে, যেতে পারো না, যেতে পারো না। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা চলচ্চিত্র এবং
পেশাদার থিয়েটারের অন্যতম বিখ্যাত অভিনেতা জহর রায়ের অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।